হ্যালো ফ্রেন্ড, এসে গেছি ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি দশম শ্রেণীর ইতিহাসের অষ্টম অধ্যায়ের কয়েকটা কোশ্চেন বলে দেব, সেই কোশ্চেনের উত্তরও বলে দেব, যার মান 2। আমি নোটটা কোশ্চেনগুলো দিয়ে দিয়েছি, তার অ্যান্সার লিখে দিয়েছি, সেটা তোমরা পারলে স্ক্রিনশট মেরে নিতে পারো। এবং অবশ্যই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো এবং নোটিফিকেশন বেলটা অন করে দিও। আমি আলোচনা করে দিচ্ছি, বাকিটা তোমরা নোট থেকে দেখে নিও। 1. মাউন্টব্যাটেন পরিকল্পনা কী? উত্তর: ভারতের শেষ ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন ভারতের স্বাধীনতা রূপায়ণের জন্য 1947 খ্রিস্টাব্দে 3রা জুন যে পরিকল্পনা গ্রহণ করেছিলেন তা মাউন্টব্যাটেন পরিকল্পনা নামে পরিচিত। এই পরিকল্পনায় বলা হয়, সমগ্র ভারতকে ভারত ও পাকিস্তান নামে দুটি পৃথক ডোমিনিয়নে ভাগ করা হবে। পশ্চিম পাঞ্জাব, সিন্ধু, বেলুচিস্তান, পূর্ব বাংলা নিয়ে পাকিস্তান রাষ্ট্র গঠিত হবে, আর অন্য যেসব ভূখণ্ড আছে তা নিয়ে ভারত। আচ্ছা, পরের কোশ্চেন, ভারতীয় স্বাধীনতা আইন কি? উত্তর: ভারতকে স্বাধীনতা দেওয়ার জন্য 1947 খ্রিস্টাব্দের 4 জুলাই ব্রিটিশ পার্লামেন্টে একটি আইন পাশ হয়, যা 18 জুলাই রাজকীয় সম্মতি লাভ করে। একে ভারতীয় স্বাধীনতা আইন বলা হয়। এই আইন অনুসারে 1947 খ্রিস্টাব্দের 15 আগস্ট ভারত স্বাধীনতা অর্জন করে। পশ্চিম পাঞ্জাব, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, সিন্ধু প্রদেশ, বালুচিস্তান, পূর্ববঙ্গ ও আসামের কিছু অংশ নিয়ে পাকিস্তান রাষ্ট্র গঠিত হয়। পরেরটা, ভারতীয় স্বাধীনতা আইন 1947 খ্রিস্টাব্দে যেটা পাশ হয়, দেশীয় রাজ্যগুলি সম্পর্কে কি বলা হয়? অর্থাৎ ভারতীয় স্বাধীনতা আইনে দেশীয় রাজ্যগুলি সম্পর্কে কি বলা হয়? উত্তর: স্বাধীনতার প্রাক্কালে ব্রিটিশ ভারতে অসংখ্য ছোট বড় দেশীয় রাজ্য ছিল। 1947 খ্রিস্টাব্দের 18 জুলাই ভারতীয় স্বাধীনতা আইন অনুযায়ী স্বাধীন হয়ে যায়, কিন্তু রাজ্যগুলির ভারতভুক্তি না পাকিস্তানভুক্তি হবে তা সংশ্লিষ্ট রাজ্যের রাজন্যবর্গের ইচ্ছাধীন ছিল। পরেরটা, ভারতের মোট দেশীয় রাজ্যের সংখ্যা কত ছিল এবং তা মোট ভারত ভূখণ্ডের কত শতাংশ ছিল? ভারতে মোট দেশীয় রাজ্যের সংখ্যা ছিল 562টি এবং তা মোট ভারত ভূখণ্ডের 48% এলাকা নিয়ে গঠিত ছিল। পরেরটা হচ্ছে নেহেরু যুগ ও উত্তর ঔপনিবেশিক যুগ বলতে কী বোঝো? 1947 খ্রিস্টাব্দের 15 আগস্ট ভারতে স্বাধীনতা লাভের পর শুরু হয় উত্তর ঔপনিবেশিক যুগ এবং 1947 খ্রিস্টাব্দ থেকে 1964 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু। এই সময়টাকে বলা হয় নেহেরু যুগ। পরেরটা, দেশীয় রাজ্যগুলির প্রতি এটলির ঘোষণা কী ছিল? 1947 খ্রিস্টাব্দের 20 ফেব্রুয়ারি ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লিমেন্ট এটলি এক ঘোষণায় বলেছিলেন, চাইলেই দেশীয় রাজ্যগুলো স্বাধীন সার্বভৌম রাজ্যরূপে থাকতে পারবে। ভারত সরকারের তাতে আপত্তি ছিল, কারণ এতে স্বাধীন ভারতের ঐক্য ও জাতীয় সংহতি বিপন্ন ও বিপজ্জনক হতে পারে। তাই বিতর্কের অবসান ঘটিয়ে দেশীয় রাজ্যগুলোর ভারতভুক্তি সরকারের লক্ষ্য হয়ে ওঠে। পরেরটা, কাকে কেন ভারতের লৌহমানব বলে? ঐতিহাসিকেরা জার্মানির রাষ্ট্রনীতিবিদ অটো ভন বিসমার্কের চেয়ে অনেক বেশি সফল ও সর্বোত্তম ব্যক্তিত্ব বলে বল্লভভাই প্যাটেলকে ভারতের লৌহমানব ও বিসমার্ক আখ্যা দিয়েছেন। পরেরটা কি, আজাদ কাশ্মীর কি? 1947 খ্রিস্টাব্দে ভারতের স্বাধীনতা লাভের সময় কাশ্মীর ছিল একটি দেশীয় রাজ্য। এই সময় কাশ্মীরের রাজা হরি সিং ভারত বা পাকিস্তান কোনো রাষ্ট্রে যোগদান না করে স্বাধীন থাকতে চেয়েছিলেন। এই অবস্থায় 1947 খ্রিস্টাব্দে 22 অক্টোবর পাকিস্তানের মদতপুষ্ট হানাদার বাহিনী কাশ্মীর আক্রমণ করে। হরি সিং ভারতভুক্তির দলিলে স্বাক্ষর করার পর ভারতীয় সেনাবাহিনী কাশ্মীরের 2/3 উদ্ধার করে, বাকি যে অংশ পাকিস্তানের
দখলে থাকে তাকে আজাদ কাশ্মীর নাম দেয়া হয়। পরেরটা, কে কবে হায়দ্রাবাদকে ভারতভুক্ত হতে সাহায্য করেন? 1948 খ্রিস্টাব্দে 13ই সেপ্টেম্বর জেনারেল জয়ন্তনাথ চৌধুরীর নেতৃত্বে ভারতীয় বাহিনী হায়দ্রাবাদে প্রবেশ করে। নিজাম কয়েকদিনের মধ্যে আত্মসমর্পণ করেন এবং হায়দ্রাবাদ ভারতের অন্তর্ভুক্ত হয় 26শে জানুয়ারি 1950 খ্রিস্টাব্দ। পরেরটা, উদ্বাস্তু কাদের বলে? 1947 খ্রিস্টাব্দের স্বাধীনতা ও ভারত ভাগের পর যে বিপুল সংখ্যক অসহায়, নিরাশ্রয়, ঘরছাড়া মানুষ পূর্ব ও পশ্চিম পাকিস্তান থেকে জীবন, জীবিকা, অন্ন, বস্ত্র, বাসস্থান ও নিরাপত্তার খোঁজে বিশাল হিমপ্রবাহের মতো স্বভূমি ছেড়ে ভারতে এসেছিলেন অথবা আসতে বাধ্য করা হয়েছিল, তাদের বলা হয় তাদের বলে উদ্বাস্তু বা রিফিউজি। 1948 খ্রিস্টাব্দে ভারত ডোমিনিয়নে যোগদানকারী দুটি রাজ্যের নাম লেখো। জুনাগড় ও কাশ্মীর 1948 খ্রিস্টাব্দে ভারত ডোমিনিয়নে যোগদানকারী দুটি রাষ্ট্র। পরেরটা, পূর্ব পাকিস্তান থেকে আগত শরণার্থীরা কোন কোন রাজ্যে বসবাস করতে শুরু করেছিলেন? পশ্চিমবঙ্গ, আসাম এবং ত্রিপুরা রাজ্যে তারা বসবাস শুরু করেছিলেন। পরেরটা, 1950-এর দশকে কোন কোন রাজ্যে ভাষাভিত্তিক পুনর্গঠনের আন্দোলন হয়? 14টি রাজ্য এবং 2টি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাষাভিত্তিক পুনর্গঠনের আন্দোলন হয়। পরেরটা, রাজ্য পুনর্গঠন কমিশনের দুজন নেতার নাম লেখো। ফজল আলী, কে এম পানিক্কর ও হৃদয়নাথ কুঞ্জুরু। পরেরটা, স্বাধীন ভারতের কোথায় কোথায় বিদেশি উপনিবেশ ছিল? স্বাধীন ভারতের দুটি প্রধান বিদেশি ঔপনিবেশিক শক্তি ছিল ফ্রান্স এবং পর্তুগাল। বাংলার চন্দননগর, পণ্ডিচেরি, কারিকল এবং মালাবার উপকূলের মাহে ছিল ফরাসি উপনিবেশ। 1954 খ্রিস্টাব্দে এক চুক্তির দ্বারা ফ্রান্স স্বেচ্ছায় উপনিবেশগুলি ভারতকে সমর্পণ করে, আর ভারতে পশ্চিম উপকূলে গোয়া, দমন, দিউ, দাদরা ও নগর হাভেলি পর্তুগিজ উপনিবেশ ছিল। পর্তুগাল এগুলির উপর কর্তৃত্ব বজায় রাখতে চাইলে 1961 খ্রিস্টাব্দের 17ই ডিসেম্বর ভারত সামরিক অভিযান পাঠায় এবং উপনিবেশগুলো দখল করে নেয়। পরেরটা, দক্ষিণারঞ্জন বসুর ছেড়ে আসা গ্রাম গ্রন্থে কোন বিষয়ের উপর আলোকপাত করা হয়েছে? দক্ষিণারঞ্জন বসুর ছেড়ে আসা গ্রাম গ্রন্থে উদ্বাস্তুদের অতীত জীবনের কাহিনীর স্মৃতিচারণা ও দুই সম্প্রদায় অর্থাৎ হিন্দু ও মুসলিম ঐক্য সংহতির কাহিনী বর্ণিত হয়েছে। পরেরটা, উদ্বাস্তু পুনর্বাসনে বিধানচন্দ্র রায়ের ভূমিকা লেখো। উদ্বাস্তু পুনর্বাসনের জন্য বিধানচন্দ্র রায় কল্যাণী, দুর্গাপুর প্রভৃতি শহর দুটি তৈরি করেন, বিভিন্ন কলোনি ও আবাসন প্রকল্প গড়ে তোলেন, কয়েকটি শিল্পাঞ্চলে উদ্বাস্তুদের নিয়োগের ব্যবস্থা করেন, সরকারি দপ্তরের বিভিন্ন বিভাগে উদ্বাস্তুদের কর্মসংস্থানের উদ্যোগ নেয়। এই বিভাগগুলি হলো জরিপ, ভূমি রাজস্ব, পুলিশ। এছাড়া ত্রাণের ব্যবস্থা করেন। এছাড়া উদ্বাস্তুদের জন্য তিনি কেন্দ্রীয় সরকারের সাহায্য পাওয়ারও চেষ্টা করেন। পরেরটা, নেহেরু লিয়াকত চুক্তির শর্ত কী ছিল? 1950 খ্রিস্টাব্দের 17ই এপ্রিল ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু ও পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলীর মধ্যে যে চুক্তি হয় তাই ছিল নেহেরু লিয়াকত চুক্তি। এটা একে দিতে পারে, নেহেরু লিয়াকত চুক্তি কত সালে হয়েছিল, কার কার মধ্যে, এটা লিখতে হবে। এবং তার সঙ্গে এই চুক্তির শর্ত ছিল, 1, সংখ্যালঘুরা যে রাষ্ট্রের আনুগত্য স্বীকার করবে তারা সেই রাষ্ট্রের কাছেই প্রতিকার চাইবে। 2, পূর্ববঙ্গ, পশ্চিমবঙ্গ, আসাম থেকে যদি কেউ অন্য দেশে শরণার্থী হতে চায় তবে তাকে সাহায্য করা হবে। 3, ভারত ও পাকিস্তান উদ্বাস্তু সমস্যার কারণ ও সংখ্যা নির্ধারণের জন্য অনুসন্ধান কমিটি ও সংখ্যালঘু কমিশন গঠন করবে।
পরেরটা JVP কমিটি কি? জওহরলাল নেহরু, বল্লভভাই প্যাটেল, পট্টবী সীতারামাইয়াকে নিয়ে 1948 খ্রিস্টাব্দে একটি কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যদের ইংরেজি নামের প্রথম অক্ষর নিয়ে, অর্থাৎ জওহরলাল নেহরু জে, বল্লভভাই প্যাটেলের ভি এবং পট্টবী সীতারামাইয়ার পি নিয়ে গঠিত হয় JVP কমিটি। এই কমিটি মূলত ভাষাভিত্তিক প্রদেশ গঠনের বিষয়ে রিপোর্ট তৈরি করার জন্য এই কমিটি তৈরি করা হয়েছিল। পাত্তি শ্রী রামালু কেন স্মরণীয়? 1952 খ্রিস্টাব্দের 19শে অক্টোবর তেলেগু ভাষাভাষীদের জন্য স্বতন্ত্র অন্ধ্রপ্রদেশ গঠনের জন্য দাবি তুলে পত্তি শ্রী রামালু আমরণ অনশন শুরু করেন। 58 দিন অনশনের পর তার মৃত্যু হয়। তার মৃত্যুর পর অন্ধ্রপ্রদেশের দাবিতে সেখানে প্রবল বিক্ষোভ শুরু হয়। ফলে ভারত সরকার 18ই ডিসেম্বর অন্ধ্রপ্রদেশ নামে রাজ্য গঠনের সিদ্ধান্ত গ্রহণ করে। ফলে 1953 খ্রিস্টাব্দের 1 অক্টোবর অন্ধ্রপ্রদেশ রাজ্য গঠিত হয়। ভাষাভিত্তিক রাজ্য গঠনের দাবিতে তার এই আন্দোলন, অর্থাৎ পত্তি শ্রী রামালুর আন্দোলনের জন্য তাকে অমরজীবী উপাধি দেয়া হয় শ্রী রামালুকে। কবে এবং কিভাবে পাঞ্জাব রাজ্যটি ভাগ হয়? 1956 খ্রিস্টাব্দে ভাষার ভিত্তিতে পাঞ্জাব রাজ্যটিকে 3 ভাগে ভাগ করা হয়। এগুলি হলো যথা শিখ অধ্যুষিত রাজ্য পাঞ্জাব, 2 হিন্দি ভাষাভাষী জনগণ অধ্যুষিত হিন্দি ভাষাভাষী জনগণ অধ্যুষিত রাজ্য হরিয়ানা, পাহাড়ি অঞ্চল নিয়ে গঠিত হিমাচল প্রদেশ। পরেরটা রাজাকার কারা? দেশীয় রাজ্য হায়দ্রাবাদের শাসক ছিলেন নিজাম ও সমান আলী খান। হায়দ্রাবাদের শাসক মুসলমান হলেও এখানে প্রজাদের 87% ছিল হিন্দু এবং তারা ভারতের সঙ্গে সংযুক্ত হওয়ার পক্ষপাতী ছিলেন। এই সময় নিজাম প্রজাদের দমন করার জন্য একটি উগ্র সাম্প্রদায়িক সশস্ত্র বাহিনী গঠন করেন। এরা রাজাকার নামে পরিচিত। এই বাহিনী হায়দ্রাবাদের বিস্তীর্ণ অঞ্চলে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। হায়দ্রাবাদের নিজামের নাম ওসমান আলী নিজাম। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সাবস্ক্রাইব করো।